এদিকে আজকের সবচেয়ে বড় খবর, যা দেখলে রীতিমতো আপনাদের চোখ কপালে উঠে যাবে। নিউক্লিয়াস ফোর্স রেডি করেছে ইরান। পরমাণু হামলার জবাব পরমাণুতেই দেবে ইরান। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পরমাণু শক্তি নিয়ে ক্রমেই গলার জোর বাড়াচ্ছে ইরান। সম্ভবত এমন শক্তি ইরান অর্জনই করে ফেলেছে। যুক্তরাষ্ট্র যদি পরমাণু বোমা ফেলে, তবে তেহরানও হাত গুটিয়ে বসে থাকবে না। একই অস্ত্র দিয়েই দেয়া হবে দাঁত ভাঙা জবাব। ঠিক এভাবেই আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠিন বার্তা দিয়েছেন ইরানি আইন প্রণেতা ও দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ফাদা হুসেইন মালেকি। এই হুঁশিয়ারির পরপরই বিশ্ব কূটনৈতিক বিশ্লেষক ও জনমনে কিছু প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রকে তাদের নিজস্ব ভাষায় জবাব দেওয়ার জন্য ঠিক কতটুকু পারমাণবিক সক্ষমতা রয়েছে ইরানের? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজর এড়িয়ে সত্যিই কি তারা পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, নাকি এটি শুধুই এক মনস্তাত্ত্বিক যুদ্ধ? এদিকে এক এক করে মরছে সব মার্কিন সেনা। দীর্ঘ হচ্ছে মার্কিন সেনাদের লাশের সারি। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এক এক করে সব মার্কিন সেনাকে হত্যা করছে ইরান। দেশটির মূল টার্গেট যেন মার্কিন সেনাদের কবর। তেহরানের সঙ্গে যুদ্ধে এবার ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির হিসাব সামনে আনলো খোদ পেন্টাগন। ইরানের হামলায় এখন পর্যন্ত 18 মার্কিন সেনা নিহত, আহত 757 জনের বেশি। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের দাবি প্রকৃত হতাহতের সংখ্যা আরো ভয়াবহ। আর নিরাপত্তার অজুহাতে তথ্য গোপন করছে ওয়াশিংটন। এরই মধ্যে কুয়েতে 6 মার্কিন সেনার মরদেহ ফেরানোর দৃশ্য সামনে এসেছে। যুদ্ধের ধাক্কায় চাপ বাড়ছে মার্কিন অস্ত্র ভান্ডারেও। উপসাগরীয় মিত্ররা নিরাপত্তা নিয়ে পিছিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের হামলায় সত্যিই চরম সংকটে পড়েছে আমেরিকা। এদিকে ইরানকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রসঙ্গে মুখ খুললেন চীন। ইরান ইস্যুতে ট্রাম্পকে চীনের পাল্টা জবাব। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ইরানকে ঘিরে ট্রাম্পের নতুন অর্থনৈতিক অভিযানের ঘোষণা, বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের জন্য কঠোর সতর্কবার্তা। তবে সেই অবস্থানের বিপরীতে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে চীন। একই সঙ্গে প্রথমবারের ইরান ইস্যুতে সরাসরি নিজেদের অবস্থান স্পষ্ট করল বেইজিং। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের মুখে এবার প্রকাশ্যে অবস্থান জানালো চীন। বেইজিং বলছে, নিষেধাজ্ঞা আর চাপ প্রয়োগ কোনো সমাধান নয়, আলোচনার পথেই সংকট নিরসন সম্ভব। এদিকে পাশাদান ইরানের হাতে, যে কারণে ট্রাম্পের হুমকি কাজে আসবে না ইরানে। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। 19 আগস্ট 2026 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা করলেন ইরানের বিরুদ্ধে এক নতুন অর্থনৈতিক যুদ্ধে। তার নিজের ভাষায় এর নাম ইকোনমিক ডিটেল। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন, যে দেশ বা প্রতিষ্ঠান ইরানকে সহায়তা করবে তাদেরও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে। কিন্তু এই কঠোর ঘোষণার আড়ালে আসল সত্যটা কি? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এই ঘোষণার বেশিরভাগ অংশই আসলে গত ফেব্রুয়ারি থেকে চলা পদক্ষেপের সম্প্রসারণ। আর ইরান গত 5 দশকে নিষেধাজ্ঞা এড়ানোর যেসব কৌশল রপ্ত করেছে, তার প্রায় প্রতিটি সুতো এখনো সক্রিয়। এই নতুন হুমকির প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগে। দিকে মহাবিপদে তুরস্ক, পাশে নেই বন্ধুরূপী পশ্চিমারা। এরদোয়ানের বিপদে গা ঢাকা দিয়েছে নেটো। তুরস্ককে বাঁচাতে পারবে একমাত্র ইরানই। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সিরিয়ার মাটিতে তুর্কি সেনার রক্ত ঝরলেও সাক্ষী গোপাল পশ্চিমা জোট নেটো। জানো চাচা আপন প্রাণ বাঁচা নীতি মেনে এরদোয়ানকে যুদ্ধের ময়দানে একা ফেলে পালাচ্ছে পশ্চিমা জোট। নেটোর সুরক্ষা ছাতার নিচে থেকেও তুরস্কের জন্য বদলে গেছে আর্টিকেল 5 এর নিয়ম। তুরস্ক ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইসরায়েলি এক নিবন্ধের বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। অভিযোগ উঠেছে, তুরস্কের নিজ ভূখণ্ডে হামলা আর সিরিয়ায় অবস্থানরত তুর্কি সেনাদের ওপর হামলাকে একই চোখে দেখবে না নেটো। তাহলে এরদোয়ানের সেনাদের ওপর হামলা হলে খাপবন্দি আর্টিকেল 5 কি সত্যি বের হবে, নাকি ট্রাম্পের স্বার্থে নীরব থাকবে মিত্ররা? অস্ত্র কেনা নিয়ে চাপ আর পাল্টা হুমকিতে তৈরি হচ্ছে তুরস্ক নেটো বিচ্ছেদের নতুন সমীকরণ। এদিকে কয়েক মাসেই 5500 পরমাণু বোমা বানাতে পারবে জাপান। চীনের বিস্ময়কর দাবি ঘিরে চাঞ্চল্য। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এশিয়ার ভূ রাজনীতিতে আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে, আর এবার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ভয়ঙ্কর পারমাণবিক আতঙ্ক। বেইজিং এর পক্ষ থেকে জাপানের পরমাণু শক্তি অর্জন নিয়ে এমন এক বিস্ফোরক দাবি করা হয়েছে। চীনের মতে, প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপরাষ্ট্রটি খুব দ্রুতই এক অপ্রতিরোধ পারমাণবিক শক্তিতে পরিণত হতে পারে। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসে প্রকাশিত এক চাঞ্চল্যকর নিবন্ধে মস্কোয় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানসুই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে টোকিওর ঝুলিতে বর্তমানে এমন এক সুবিশাল প্লুটোনিয়াম ভান্ডার রয়েছে, যা বিশ্বের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রকে বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ভাবেন যুদ্ধটা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে, তাহলে তিনি ভুল ভাবছেন। পাল্টা হামলায় ইরান এই যুদ্ধটা মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ পর্যন্ত নিয়ে যাওয়ার কৌশলগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।
ফাইন্যান্সিয়াল টাইমসের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী চলমান সংঘাত ছড়িয়ে পড়তে পারে দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু দেশেও। এতদিন পর্যন্ত ইরানের সম্ভাব্য হামলার নিশানা ছিল ইসরায়েল পারস্য উপসাগরে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ওই অঞ্চলের তেল গ্যাস ক্ষেত্রগুলো। কিন্তু নতুন এক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইউরোপে থাকা সামরিক ঘাঁটিগুলোকেও এখন তেহরান তাদের লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনায় এনেছে। দর্শক, আমেরিকা ইরানের উপরে অর্থনৈতিক চরম নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। আজকে থেকে ইকোনমিক ডোমসডে ঘোষণা করেছে। এর জবাবে ইরানের জাতীয় সংসদের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম রেজাই তিনি বলেছেন, আমেরিকার এই নিষেধাজ্ঞার সবচেয়ে উত্তম জবাব, বেস্ট অ্যান্সার হবে, বেস্ট রেসপন্স হবে এনপিটি বা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়া। তার মানে তিনি আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছেন, আমেরিকা এই ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে গেলে ইরান এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে নতুন করে ইসরায়েল এবং তুরস্ক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ভূমধ্যসাগরের এমন কিছু এলাকায় তুরস্কের যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখা গেছে, যে সমস্ত জায়গায় এর আগে কখনো তুরস্ক যুদ্ধ জাহাজের উপস্থিতি ঘটায়নি, যুদ্ধ জাহাজ নেয়নি কখনো। পরমাণু শক্তি নিয়ে ক্রমেই গলার জোর বাড়াচ্ছে ইরান। সম্ভবত এমন শক্তি ইরান অর্জনই করে ফেলেছে। যুক্তরাষ্ট্র যদি পরমাণু বোমা ফেলে তবে তেহরানও হাত গুটিয়ে বসে থাকবে না, একই অস্ত্র দিয়েই দেয়া হবে দাঁত ভাঙা জবাব। ঠিক এভাবেই আন্তর্জাতিক গণমাধ্যমে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রকে কঠিন বার্তা দিয়েছেন ইরানি আইন প্রণেতা ও দেশটির জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ফাদা হুসেইন মালিকি। এই হুঁশিয়ারির পরপরই বিশ্ব কূটনৈতিক বিশ্লেষক ও জনমনে কিছু প্রশ্ন উঠেছে। যুক্তরাষ্ট্রকে তাদের নিজস্ব ভাষায় জবাব দেওয়ার জন্য ঠিক কতটুকু পারমাণবিক সক্ষমতা রয়েছে ইরানের? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজর এড়িয়ে সত্যিই কি তারা পরমাণু বোমা বানিয়ে ফেলেছে, নাকি এটি শুধুই এক মনস্তাত্ত্বিক যুদ্ধ? ইরান অফিসিয়ালি কখনোই নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করেনি, কিন্তু সামরিক ও গোয়েন্দা বিশ্লেষকদের মতে দেশটির হাতে ইতোমধ্যেই বেশ কিছু সুনির্দিষ্ট ও অপ্রকাশিত সক্ষমতা রয়েছে, যার উপর ভিত্তি করে তেহরান এই হুঙ্কার দিচ্ছে। কতটুকু পারমাণবিক উপাদান বা ইউরেনিয়াম আছে ইরানের? এমন প্রশ্নে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের কাছে 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের বিশাল মজুদ রয়েছে। পারমাণবিক বোমা বানাতে 90% সমৃদ্ধির প্রয়োজন হলেও 60% থেকে 90%-এ পৌঁছাতে ইরানের মাত্র কয়েকদিন বা সপ্তাহের সময় লাগবে। অর্থাৎ তেহরান এখন পরমাণু বোমার থ্রেশহোল্ড বা দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলো মাটির শত শত ফুট গভীরে পাহাড় কেটে তৈরি করা হয়েছে। বিশেষ করে ফোর্দো এবং নাতানজের মতো ভূগর্ভস্থ প্ল্যান্টগুলো এতটাই সুরক্ষিত যে সাধারণ কোনো মার্কিন বা ইসরায়েলি বিমান হামলায় এগুলো ধ্বংস করা প্রায় অসম্ভব। মালিকি স্পষ্ট করেছেন, ইরান এখন সক্রিয় ও আক্রমণাত্মক নীতিতে অবস্থান করছে। তাদের খোররাম শহর 4 ও ফাত্তার মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে কয়েক মিনিটেই আঘাত হানতে সক্ষম। ইরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা স্মারকের আলোচনা ভেস্তে যাওয়া এবং হরমুজ প্রণালী অবরুদ্ধ হওয়ার সংকটময় মুহূর্তে মালিকির এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে তিনি জানিয়েছেন, ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি না মানলে এবং সামরিক পদক্ষেপ নিলে তার পরিণতি হবে মারাত্মক। তাছাড়া ইরানের অনেক উন্নত সামরিক সক্ষমতা ও গোপন অস্ত্র এখনো উন্মোচন করা হয়নি বলে দাবি করেছে তেহরান। তবে সত্যিই যদি মধ্যপ্রাচ্যের আকাশে পারমাণবিক বোমার ধোঁয়া ওঠে, তা পুরো বিশ্বকে এক বিধ্বংসী ও অনাকাঙ্ক্ষিত মহাযুদ্ধের মুখে ঠেলে দেবে। এক এক করে সব মার্কিন সেনাকে হত্যা করছে ইরান। দেশটির মূল টার্গেট যেন মার্কিন সেনাদের কবর। তেহরানের সঙ্গে যুদ্ধে এবার ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির হিসাব সামনে আনলো খোদ পেন্টাগন। ইরানের হামলায় এখন পর্যন্ত 18 মার্কিন সেনা নিহত, আহত 757 জনের বেশি। কিন্তু এখানেই শেষ নয়। ইরানের দাবি প্রকৃত হতাহতের সংখ্যা আরো ভয়াবহ। আর নিরাপত্তার অজুহাতে তথ্য গোপন করছে ওয়াশিংটন। এরই মধ্যে কুয়েতে 6 মার্কিন সেনার মরদেহ ফেরানোর দৃশ্য সামনে এসেছে। যুদ্ধের ধাক্কায় চাপ বাড়ছে মার্কিন অস্ত্র ভান্ডারেও। উপসাগরীয় মিত্ররা নিরাপত্তা নিয়ে পিছিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের হামলায় সত্যিই চরম সংকটে পড়েছে আমেরিকা। ইরানের সঙ্গে যুদ্ধে এবার সামনে এলো যুক্তরাষ্ট্রের জন্য আরো অস্বস্তিকর হিসাব। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স ক্যাজুয়ালিটি অ্যানালাইসিস সিস্টেম বা ডিকাসের সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর 18 মার্কিন সেনা নিহত এবং 757 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার তথ্য ভান্ডার হালনাগাদ করে পেন্টাগন নতুন করে 50 জনের বেশি আহত সেনার তথ্য যুক্ত করেছে। এই হিসাব আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে যুদ্ধের সময়কাল বিবেচনায়। 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিক অভিযান শুরু করার পর থেকেই একের পর এক মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলার খবর এসেছে। বিশেষ করে কুয়েতে ইরানের হামলায় 6 মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি নিয়ে নতুন করে তৈরি হয়েছে প্রশ্ন। ডিকাসে গত মাসে ওভারসিজ
অপারেশনস নামে নতুন একটি বিভাগ যুক্ত করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে 7 জুলাই থেকে নিহত ও আহত সেনাদের তথ্য যুক্ত করা হচ্ছে। কিন্তু কোন সংঘাতে এসব হতাহতের ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি পেন্টাগন। ফলে প্রকাশিত পরিসংখ্যান নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। এর আগে ইরানের হামলার মধ্যেই পেন্টাগনের তথ্য ভান্ডার থেকে 4 সেনা নিহত এবং কয়েক ডজন আহত সেনার তথ্য হঠাৎ কমে যাওয়ায় সমালোচনার মুখে পড়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইরান বলছে মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আরো ভয়াবহ। তেহরানের দাবি নিরাপত্তার অজুহাতে ওয়াশিংটন হতাহতের পূর্ণ হিসাব প্রকাশ করছে না। ইরানের দাবি সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যেও চাপ তৈরি হয়েছে। পাশাপাশি উপসাগরীয় মিত্রদের মধ্যেও নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ফলে মার্কিন বাহিনীকে ঘিরে আঞ্চলিক সমর্থনের প্রশ্ন সামনে আসছে। সব মিলিয়ে 757 আহত ও 18 নিহতের সরকারি হিসাব শুধু একটি পরিসংখ্যান নয়, বরং ওয়াশিংটনের জন্য বাড়তে থাকা সামরিক ও রাজনৈতিক চাপের প্রতিচ্ছবি। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপের মুখে এবার প্রকাশ্যে অবস্থান জানালো চীন। বেইজিং বলছে নিষেধাজ্ঞা আর চাপ প্রয়োগ কোনো সমাধান নয়, আলোচনার পথেই সংকট নিরসন সম্ভব। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বেইজিং এর সাংবাদিকদের জানান, ইরান প্রশ্নে দায়িত্বশীল আচরণ প্রয়োজন। তার ভাষায়, সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধান খোঁজা। এই মন্তব্য এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণার পর। মার্কিন প্রশাসনের ভাষায় এটি ইরানের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান। ট্রাম্প একে আখ্যা দিয়েছেন ইকোনমিক ডি-ডে হিসেবে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের অর্থনৈতিক সহায়তার সব পথ বন্ধ করতে চায় ওয়াশিংটন। আর্থিক লেনদেন, বাণিজ্যিক যোগাযোগ এবং অন্যান্য সহায়তার চ্যানেলগুলো লক্ষ্যবস্তুতে রাখা হবে। শুধু ইরানই নয়, তেহরানকে কোনো ধরনের সহায়তা দিলে অন্য দেশগুলোকেও মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন ট্রাম্প। তার দাবি, কোনো দেশের ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থা ইরানের জন্য সহায়ক ভূমিকা নিলে সেই দেশও কঠোর অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ঘোষণা মধ্যপ্রাচ্যকে ঘিরে নতুন অর্থনৈতিক অস্থিরতার আশঙ্কা বাড়িয়েছে। বিশেষ করে জ্বালানি বাজার, আঞ্চলিক বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে চীনের অবস্থান স্পষ্ট। বেইজিং বলছে, একতরফা চাপ পরিস্থিতিকে আরো জটিল করতে পারে, তাই উত্তেজনা না বাড়িয়ে আলোচনার টেবিলে ফিরতে হবে সব পক্ষকে। হে নিউজ এজেন্সি ও আনাদোলো এজেন্সির তথ্য অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সম্পদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। সেই উত্তেজনার ধারাবাহিকতায় এবার অর্থনৈতিক চাপের নতুন অধ্যায় শুরু হলো। বিশ্বের দুই বৃহৎ শক্তির এই ভিন্ন অবস্থান ইরান ইস্যুকে আবারও আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এখন নজর, চাপের রাজনীতি জোরদার হবে নাকি আলোচনার পথই শেষ পর্যন্ত প্রাধান্য পাবে। 19 আগস্ট 2026 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে ঘোষণা করলেন ইরানের বিরুদ্ধে এক নতুন অর্থনৈতিক যুদ্ধে। তার নিজের ভাষায় এর নাম ইকোনমিক ডি-ডে। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন যে দেশ বা প্রতিষ্ঠান ইরানকে সহায়তা করবে তাদেরও ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়তে হবে। কিন্তু এই কঠোর ঘোষণার আড়ালে আসল সত্যটা কি? গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এই ঘোষণার বেশিরভাগ অংশই আসলে গত ফেব্রুয়ারি থেকে চলা পদক্ষেপের সম্প্রসারণ। আর ইরান গত 5 দশকে নিষেধাজ্ঞা এড়ানোর যেসব কৌশল রপ্ত করেছে তার প্রায় প্রতিটি সুতো এখনো সক্রিয়। এই নতুন হুমকির প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে কয়েক মাস আগে। 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়, যাতে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে নেমে আসে 40 দিনের রাষ্ট্রীয় শোক। প্রায় 2 মাস তীব্র লড়াইয়ের পর 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ যুদ্ধবিরতিতে রাজি হয়। 17 জুন সই হয় 14 দফার একটি সমঝোতা স্মারক, যেখানে কথা ছিল 7 দিনের মধ্যে যুদ্ধ পুরোপুরি শেষ হবে। কিন্তু জুলাই মাসে নির্ধারিত পথের বাইরে চলা 3টি বাণিজ্যিক জাহাজে ইরানের আকস্মিক হামলা সংঘাতের আগুন আবারও উস্কে দেয়। হরমুজ প্রণালী নিয়ে অমীমাংসিত উত্তেজনার মাঝে ঠিক সেই 7 দিনের সময়সীমা পার হওয়ার মাত্র 2 দিন পরে এলো ট্রাম্পের এই ডি-ডে ঘোষণা। ঘোষণায় বলা হচ্ছে এটি ইরানের ওপর ইতিহাসের সবচাইতে বড় অর্থনৈতিক পদক্ষেপ। কিন্তু বিশ্লেষকরা এতে নতুন কিছু দেখছেন না, কারণ ফেব্রুয়ারি থেকেই অপারেশন ইকোনমিক ফিউরি নামের ব্যাপক নিষেধাজ্ঞা ইরানের তেল, শিপিং ও আর্থিক খাতের উপর বহাল আছে। ইরানের বন্দরে নৌ অবরোধও নতুন কিছু নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই ঘোষণাকে যুক্তরাষ্ট্রের নিজের ঋণ সংকট থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ $40 ট্রিলিয়ন ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রের জন্য, যা আসলেও ভয়ানক একটি খবর। তবে এই উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত ইরানের সঙ্গে সব ব্যাংকিং ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। তাদের অভিযোগ, ইরান তাদের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যে অভিযোগ তেহরান আবার অস্বীকার করছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন হুমকি কি সত্যি ইরানকে কাবু করতে পারবে? উত্তর লুকিয়ে আছে গত 50 বছর ধরে তৈরি করা ইরানের বিকল্প অবকাঠামো। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ফেব্রুয়ারিতেই ইরানের শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু মালিকানা লুকিয়ে আর ট্র্যাকিং যন্ত্র বন্ধ রেখে এসব জাহাজ এখনো ইরানি তেল বহন করে চলেছে। সমুদ্রের মাঝপথে এক জাহাজ থেকে অন্য জাহাজে তেল স্থানান্তরিত হয়, আর সেই তেল চলে যায় চীনে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্যে ইরান পুরোপুরি ডলার ও সুইফট ব্যবস্থা বাদ দিয়েছে। দুই দেশ এখন নিজেদের মুদ্রায় লেনদেন করছে। ব্রিক্স জোটেও সদস্য দেশগুলোর নিজস্ব পেমেন্ট ব্যবস্থা চালুর জোর আলোচনা চলছে, যদিও বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্য এখনো প্রশ্নাতীত। সিরিয়ার মাটিতে তুর্কি সেনার রক্ত ঝরলেও সাক্ষী গোপাল পশ্চিমা জোট নেটো। যেন চাচা
আপন প্রাণ বাঁচা নীতি মেনে এরদোয়ানকে যুদ্ধের ময়দানে একা ফেলে পালাচ্ছে পশ্চিমা জোট। নেটোর সুরক্ষা ছাতার নিচে থেকেও তুরস্কের জন্য বদলে গেছে আর্টিকেল 5 এর নিয়ম। তুরস্ক ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইসরায়েলি এক নিবন্ধের বিস্ফোরক দাবি ঘিরে তোলপাড় আন্তর্জাতিক অঙ্গন। অভিযোগ উঠেছে তুরস্কের নিজ ভূখণ্ডে হামলা আর সিরিয়ায় অবস্থানরত তুর্কি সেনাদের ওপর হামলাকে একই চোখে দেখবে না নেটো। তাহলে এরদোয়ানের সেনাদের ওপর হামলা হলে খাপবন্দি আর্টিকেল 5 কি সত্যি বের হবে, নাকি ট্রাম্পের স্বার্থে নীরব থাকবে মিত্ররা? অস্ত্র কেনা নিয়ে চাপ আর পাল্টা হুমকিতে তৈরি হচ্ছে তুরস্ক নেটো বিচ্ছেদের নতুন সমীকরণ। সামরিক সক্ষমতার দিক দিয়ে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, আবার নেটোর গুরুত্বপূর্ণ সদস্য। এরপরও সিরিয়ার মাটিতে পা রাখলেই বদলে যাচ্ছে চিরাচরিত সম্পর্কের হিসাব নিকাশ। গেল বৃহস্পতিবার প্রকাশিত এক ইসরায়েলি মতামত নিবন্ধে এমনই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সিরিয়ার মাটিতে তুর্কি সেনা মোতায়েন করা হলে নেটোর বহুল আলোচিত আর্টিকেল 5 এর সুরক্ষা কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েলের ডানপন্থী সংবাদপত্র ইসরায়েল হাইমে প্রকাশিত একটি নিবন্ধ। প্রকাশিত নিবন্ধের দাবি, তুরস্কের অভ্যন্তরে হামলা এবং সিরিয়ার ভূখণ্ডে থাকা তুরস্কের সেনাদের উপর হামলার ঘটনাকে একই দৃষ্টিতে দেখে না নেটো। প্রশ্ন উঠেছে, সিরিয়ার মাটিতে এরদোয়ানের সেনাদের সামরিক অবস্থান যত জোরালো হবে ততই কি নেটোর সঙ্গে তুরস্কের দূরত্ব বৃদ্ধি পাবে? শেষ পর্যন্ত কি ট্রাম্পের মন রাখতে গিয়ে তুর্কি সেনাদের ওপর হামলা হলেও দেখেও না দেখার ভান করবে নেটো? সম্প্রতি সিরিয়ার মাটিতে তুরস্ক ইসরায়েল উত্তেজনা প্রসঙ্গে আবারও আলোচনায় এসেছে নেটোর বহুল আলোচিত আর্টিকেল 5 এর সম্মিলিত প্রতিরক্ষার নিয়ম, যেখানে বলা হয়েছে কোন নেটো সদস্যের ওপর হামলা হলে সেটি সংগঠনের অন্যান্য দেশগুলোর ওপর হামলা বলে বিবেচনা করা হবে। তখন সংগঠনটির অন্যান্য দেশগুলো একত্রিত হয়ে সেই হামলা প্রতিহত করবে। শুধুমাত্র যুদ্ধের ময়দানে নয়, গুরুতর সাইবার আক্রমণ বা ডিজিটাল হামলা হলেও একই নিয়ম প্রযোজ্য। তবে 2001 সালে আমেরিকার অভ্যন্তরে আলোচিত 9/11 হামলার ঘটনায় আর্টিকেলটি প্রথম ও শেষবারের মতো কার্যকর করেছিল নেটো। এরপর দীর্ঘ 25 বছর নেটোর আর্টিকেল 5 ছিল খাপে বন্দি তলোয়ারের মতো। এবার যদি সিরিয়ার মাটিতে তুর্কি সেনাদের রক্ত ঝরে, তবে কি আরো একবার খাপ থেকে আর্টিকেল 5 নামক তলোয়ার নেটো আদৌ বের করবে কিনা সেটি নিয়েই সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ধারণা করা হচ্ছে নেটো সীমানার বাইরে সিরিয়ার মাটিতে তুর্কি সেনারা অবস্থান করছে, সেই অজুহাত দেখিয়ে শেষ পর্যন্ত পিছু হটতে পারে সংগঠনটি। ইতিমধ্যেই তুরস্ক প্রসঙ্গে বিমাতা সুলভ আচরণ করছে নেটো। সংগঠনটির সদস্য দেশগুলো বলছে নেটোর বাইরে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করলে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞায় পড়বে তুরস্ক। তবে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান দিয়েছেন সাফ জবাব। বলছেন দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের সিদ্ধান্তে বাইরের কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না তুরস্ক। এশিয়ার ভূ রাজনীতিতে আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে, আর এবার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক ভয়ঙ্কর পারমাণবিক আতঙ্ক। বেইজিং এর পক্ষ থেকে জাপানের পরমাণু শক্তি অর্জন নিয়ে এমন এক বিস্ফোরক দাবি করা হয়েছে। চীনের মতে প্রশান্ত মহাসাগরীয় এই দ্বীপ রাষ্ট্রটি খুব দ্রুতই এক অপ্রতিরোধ পারমাণবিক শক্তিতে পরিণত হতে পারে। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসে প্রকাশিত এক চাঞ্চল্যকর নিবন্ধে মস্কোয় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং হানসুই এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি সরাসরি অভিযোগ করেছেন যে টোকিওর ঝুলিতে বর্তমানে এমন এক সুবিশাল প্লুটোনিয়াম ভান্ডার রয়েছে যা বিশ্বের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে দিতে পারে। চীনা রাষ্ট্রদূতের দাবি অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে জাপানের হাতে প্রায় 44.4 টন প্রক্রিয়াজাত করা প্লুটোনিয়াম জমা ছিল। এই বিপুল পরিমাণ উপাদানকে ব্যবহার করে তাত্ত্বিকভাবে প্রায় 5,500 পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব, যা যে কোনো দেশকে মুহূর্তের মধ্যে এক পরাশক্তিতে রূপান্তর করতে পারে। এখানেই শেষ নয়, টোকিওর পরমাণু চুক্তির বর্জ্য সংরক্ষণাগারগুলোতে আরও প্রায় 191 টন অপ্রক্রিয়াজাত প্লুটোনিয়াম জমা রয়েছে বলে জানানো হয়েছে। বেইজিং এর নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই বিশাল মজুদ কোনো সাধারণ ঘটনার ফল নয়, বরং এটি একটি সুদূরপ্রসারী গোপন কৌশলের অংশ। বর্তমান বৈশ্বিক চুক্তির নিয়মে জাপান হলো একমাত্র অপারমাণবিক রাষ্ট্র যারা পরমাণু অপ্রসারণ চুক্তির স্বাক্ষরকারী হওয়া সত্ত্বেও প্লুটোনিয়াম রিসাইকেল বা পুনর্ব্যবহার করার সর্বাধুনিক প্রযুক্তি নিজেদের আয়ত্তে রেখেছে। আর এই প্রযুক্তি ব্যবহার করে যে কোনো মুহূর্তে অস্ত্র তৈরির উপযোগী প্লুটোনিয়াম আলাদা করে নেওয়ার ক্ষমতা রাখে জাপান। চীনা রাষ্ট্রদূত অত্যন্ত স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন যে জাপানের যদি ন্যূনতম রাজনৈতিক ইচ্ছে এবং সামান্য প্রস্তুতি থাকে তবে তাদের একটি পারমাণবিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়াটা আর কোনো অবাস্তব কল্পনা বা ফ্যান্টাসি নয়। যদিও টোকিও দীর্ঘদিন ধরেই 1971 সালে প্রবর্তিত তাদের বিখ্যাত 3টি অপারমাণবিক নীতি মেনে চলার কথা বলে আসছে, যেখানে পারমাণবিক অস্ত্র না রাখা বা তৈরি না করার প্রতিশ্রুতি রয়েছে। কিন্তু বেইজিং এই কূটনৈতিক বক্তব্যের আড়ালে অন্য কোনো গভীর অভিসন্ধি দেখছে। সম্প্রতি দুই এশিয়ান টাইটানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক দিন দিন তলানিতে গিয়ে ঠেকেছে। জাপানের লাগাতার প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি এবং সামরিক সক্ষমতা বাড়ানোর প্রতিটি
পদক্ষেপই এখন চীনের কড়া নজরদারির মুখে পড়েছে। বিশেষ করে তাইওয়ানকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে আধুনিক যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির যে উদ্যোগ জাপান নিয়েছে তা বেইজিং এর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সব মিলিয়ে তুষারাবৃত কূটনীতির নিচে চাপা পড়া এই পারমাণবিক সন্দেহ যে কোনো মুহূর্তে এক ভয়াবহ বিস্ফোরণের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক অঙ্গনে এই নতুন বাদানুবাদ এবং পাল্টাপাল্টি হুঙ্কার বিশ্ববাসীকে আবারও এক অনিশ্চিত ও পারমাণবিক বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রকে বিধ্বংসী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টির হুমকির জবাবে বিধ্বংসী প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের নেতৃত্বকেই ক্ষমতাচ্যুত করার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার পর শুক্রবার এই হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, ইরানের জবাব হবে চূড়ান্ত ও ব্যাপক। স্থল, সমুদ্র, আকাশ প্রতিরক্ষা ও সাইবার ক্ষেত্রে প্রস্তুতি রয়েছে। শত্রুর নতুন হুমকির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী বিধ্বংসী, শাস্তিমূলক ও মারাত্মক জবাব দেবে। এর আগে বৃহস্পতিবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করে বলেন, কোনো দেশ ইরানকে যে কোনো ধরনের সহায়তা করলে তাদেরও অর্থনৈতিক শাস্তির মুখে পড়তে হবে। নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত সম্পর্ক জানানো হবে বলে জানিয়েছেন বেসেন্ট। আমেরিকা ইরানের উপরে অর্থনৈতিক চরম নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। আজকে থেকে ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছে। এর জবাবে ইরানের জাতীয় সংসদের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইব্রাহিম রেজাই তিনি বলেছেন, আমেরিকার এই নিষেধাজ্ঞার সবচেয়ে উত্তম জবাব, বেস্ট অ্যান্সার হবে, বেস্ট রেসপন্স হবে এনপিটি বা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বেরিয়ে যাওয়া। তার মানে তিনি আমেরিকাকে সরাসরি হুমকি দিয়েছেন, আমেরিকা এই ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে গেলে ইরান এনপিটি থেকে বেরিয়ে যেতে পারে। এদিকে নতুন করে ইসরায়েল এবং তুরস্ক সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এসেছে। তার ভিতরে একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে ভূমধ্যসাগরের এমন কিছু এলাকায় তুরস্কের যুদ্ধ জাহাজের উপস্থিতি দেখা গেছে, যে সমস্ত জায়গায় এর আগে কখনো তুরস্ক যুদ্ধ জাহাজের উপস্থিতি ঘটায়নি, যুদ্ধ জাহাজ নেয়নি কখনো। ইসরায়েলের পক্ষ থেকে ইসরায়েলের গণমাধ্যমের খবর এটি। এর মানে আছে ভেতরে ভেতরে কিন্তু তুরস্ক সম্ভবত ভালো একটা ইসরায়েলকে মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এপাশে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে এসেছেন। গতকাল সিরিয়ায় তুর্কি অবস্থানে হামলার পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান সফরে আসেন। পাকিস্তান কিন্তু মক্কা চুক্তির গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তার মানে ভেতরে ভেতরে অনেক কিছু ঘটছে। এরপরে আমি দুপুরবেলার ভিডিওতে যে বক্তব্য দেইনি, আমি বলেছিলাম রাতের বেলায় বলবো, সেই বিষয়টিও এখন আলোচনা করবো। সেটা হচ্ছে এই যে মক্কা চুক্তির অধীনে যে জোট গঠন হলো তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব, এই জোট যদি ইসরায়েল বিরোধী জোট না হয় তাহলে ধরে নিতে হবে এই জোট কার্যত একটা সময় ইরান বিরোধী জোটে পরিণত হবে। যদি ইরান বিরোধী জোটে পরিণত হয় তাহলে কি সর্বনাশ হবে, সেই বিষয়টা নিয়ে আমি আজকে এখানে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথমে বলি, আমি দুপুরের ভিডিওতে বলেছি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইকোনমিক ডুমসডে ঘোষণা করেছেন ইরানের বিরুদ্ধে, অর্থাৎ ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে একদম কিয়ামত নাজিল করে দেবেন, এরকম একটা ব্যাপার। তো অর্থনৈতিক নিষেধাজ্ঞা মানে কি? তিনি বলেছেন যে একদম এমন ভাবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে হবে যে পৃথিবীর কোনো দেশ একটি লেনদেন বাণিজ্য করতে পারবে না ইরানের সাথে, যদি করে তাহলে তার বিরুদ্ধে আমেরিকা ব্যবস্থা নেবে এবং নিষেধাজ্ঞা দেবে। তার মানে পৃথিবীর সমস্ত দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ইরান। এটা হলো আমেরিকার টার্গেট। এর জবাবে ইরানের জাতীয় সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির একজন সদস্য, তিনি হচ্ছেন ইব্রাহিম রেজাই, তিনি বলেছেন আমেরিকার এই ঘোষণা, ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার সবচেয়ে বড় জবাব হবে ইরানের পক্ষ থেকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি থেকে ইরান বেরিয়ে যাবে। যদি ইরান নিজেকে প্রত্যাহার করে নেয় তাহলে সবচেয়ে বড় জবাব হবে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এনপিটি থেকে যদি ইরান চলে যায় তাহলে জবাবটা কি? কি জবাব হবে? কি করবে? কি হবে? হবে এই যে আমেরিকা, যে ইসরায়েল বা যে পশ্চিমা দেশগুলো ইরানের পরমাণু শক্তি নিয়ে এত চিন্তিত, এত উদ্বিগ্ন, এত ভীত সন্ত্রস্ত, কিন্তু ইরান একটা জায়গায় আটকা। ইরান এনপিটিতে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত বৈধভাবে পরমাণু বোমা বানাতে পারবে না এবং তার এই পরমাণু কর্মসূচি সামরিক দিকে ডাইভার্ট করতে পারবে না। যখনই এনপিটি থেকে ইরান বেরিয়ে যাবে, বলবো যে আমরা এনপিটি থেকে নেই, আমরা নিজেদেরকে প্রত্যাহার করে নিলাম, আমরা এই চুক্তির আওতায় আর নেই, তখন তাদের সামনে কিন্তু আর কোনো বাধা থাকবে না। অর্থাৎ আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ যে চুক্তিটা, এই চুক্তি থেকে ইরান বেরিয়ে গেল, নিজেকে প্রত্যাহার করে নিল, তখন তার পক্ষে পরমাণু নিয়ে সামরিক দিকে ডাইভার্ট করা নাকি বোমা বানানো, এই সমস্ত ব্যাপারে তার কোনো দায় দায়িত্ব ওই চুক্তির অধীনে থাকবে না, ওই চুক্তি মানার কোনো প্রশ্ন নেই। তখন আমেরিকা বা অন্য কেউ ইরানের বিরুদ্ধে কি করবে সেটা ভিন্ন কথা, কিন্তু এনপিটিতে না থাকলে ইরান তখন ফ্রি হ্যান্ডে তার মতো করে যা খুশি তাই করতে হবে। এই এনপিটিতে থাকার পরে ইরানকে নিয়ে যদি এত ভয় থাকে আর সেই এনপিটি থেকে যদি বেরিয়ে যায় তাহলে ইরানকে এমনি এমনি বের হবে। ইরান তখন পরমাণু বোমা ঘোষণা দেবে না, অথবা বানিয়েছে সেই ঘোষণা দেবে।
আমরা পরিস্থিতি দেখার জন্য অপেক্ষা করি কি হয়। তবে এটা ঠিক, আমেরিকা ইরানকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে কিয়ামত নাজিল তো দূরের কথা, কিছু করতে পারবে না। এদিকে একটু আগে আমি বলেছি যে ভূমধ্যসাগরের এমন কিছু জায়গায় তুরস্ক যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, যুদ্ধজাহাজের ঘোরাফেরা আনাগোনা উপস্থিতি দেখা যাচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম বলছে যে এর আগে কখনো সেই সমস্ত জায়গায় তুরস্কের যুদ্ধজাহাজ দেখা যায়নি। এই ঘটনা কখন থেকে ঘটছে? যখন সিরিয়ায় তুর্কি অবস্থানে ইসরায়েল হামলা চালিয়েছে এবং তারপর ভেতরে ভেতরে চাপা উত্তেজনা বিরাজ করছে, তখন এই খবর দিচ্ছে ইসরায়েলি গণমাধ্যম। তুরস্কের গণমাধ্যমের ব্যাপারে বা তুরস্কের সরকারের ব্যাপারে খুব বেশি একটা মুখ খুলছে না, তারা বরং কিছু হয়নি এরকম একটা ভাব দেখাচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে এরকম প্রস্তুতি চলছে তা কিন্তু মোটামুটি পরিষ্কার। এবং ধারণা করা হচ্ছে বিষয়টা নিয়ে বেশ একটা বড় জটিলতা তৈরি হতে পারে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে। তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এইভাবে। এই অবস্থা যখন সৃষ্টি হয়েছে তখন কিন্তু তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বা তুরস্কের কোনো মন্ত্রী পাকিস্তান সফরে আসেন না, পাকিস্তান সফরে এসেছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সাথে বিভিন্ন জায়গায় বৈঠক করছেন। ব্যাপারটা হয়েছে কি, এইরকম সিচুয়েশনে অনেক সময় নিজেরা ডাইরেক্ট কমিউনিকেশন না করে থার্ড পার্টি দিয়ে যোগাযোগটা করায় বার্তা আদান প্রদান হয়। এই মুহূর্তে যদি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান আসতো তাহলে কিন্তু ইসরায়েল তার সরল ইন্দ্রিয় খাড়া করতে কি করছে, কি বলছে, কি হচ্ছে একটু দেখি। কিন্তু সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী যখন পাকিস্তান এসছে তখন কিন্তু আপাতত ব্যাপারটা দূরত্ব, যে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী তো যায়নি, ব্যাপারটা এরকম। তো তারপরেও ধারণা করা হচ্ছে যে এই মাসের শেষের দিকে যেহেতু তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা তুরস্কের বৈঠকে বসবে, ধারণা করা হচ্ছে ওই বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। এর ভেতরে যদি দুই দেশের ভেতরে কোনো সংঘর্ষ ঘটনা ঘটে সেটা ভিন্ন ব্যাপার, আমরা এটার ব্যাপারেও অপেক্ষায় থাকি। তবে এখানে কথা যেটা আমি দুপুরের ভিডিওতে যে কথা বলতে গিয়েও বলিনি, এখন বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে এই যে মক্কা জোট, মক্কা চুক্তি হলো, এই চুক্তি যা পরিস্থিতি, যা কার্যক্রম, তাতে ইসরায়েলের সাথে এই জোটের সংঘাত অনিবার্য হয়ে উঠবে। যদি এত কিছুর পরেও সংঘাত অনিবার্য না হয় বা এই জোট যদি ইসরায়েল বিরোধী জোটে পরিণত না হয়, আমি বলছি না যে পরিণত হতে হবে, কিন্তু ঘটনা বা কার্যক্রম যে পরিস্থিতি তাতে হতে হয়, যদি তাই না হয় তাহলে ধরে নেব যে একটা সময়ের ব্যবধানে এই জোট বেসিক্যালি ইরান বিরোধী এবং ইরানের যে প্রক্সি ফোর্সগুলো আছে তাদের বিরোধী একটা জোট হবে। কেন বলছি এই কথা? বলছি এই কথা এই কারণে যে মধ্যপ্রাচ্যের ঘাটিগুলো, আরব দেশগুলোতে যে সমস্ত আমেরিকার ঘাটি ছিল সেই সমস্ত ঘাটি ধ্বংস হয়ে গেছে এবং এখান থেকে সেনা, বিমান, আদালত সমস্ত সবকিছু আমেরিকা প্রত্যাহার করে নেবে এমন পরিকল্পনা চলছে ভেতরে ভেতরে। এই বিষয়টা বিবেচনা করা হচ্ছে। যদি মার্কিন সেনা এবং ঘাটি প্রত্যাহার করে নেয় তাহলে এই সমস্ত আরব দেশ বেসিক্যালি আমেরিকার নিরাপত্তা থেকে বা নিরাপত্তার বলয় যেটা সেই বলয় থেকে বেরিয়ে গেল। তাহলে এরা কাদের নিরাপত্তার ভেতরে থাকবে? ইরানকে তো তখন এরা ভয় পায়। তাহলে এই জোটের আওতায় যাওয়া মানে এই জোটটা দিয়ে ইরানকে মোকাবেলার চেষ্টা করবে এই আরব দেশগুলো, এটা ধরে নেওয়া যায়। এবং ইসরায়েল পেছনে আছে, তারা এমন এমন কিছু কাজ করবে যে কারণে সংঘাত হয়তো এই জোটের ভেতরে, এই জোটের সাথে ইরানের অনিবার্য হয়ে উঠবে। বিশেষ করে লেবানন, ইয়েমেন, সিরিয়া, ইরাক এই সমস্ত জায়গায় যে সমস্ত ইরান সমর্থিত বা ইরানের পক্ষে যে সমস্ত প্রক্সি ফোর্স কাজ করে তাদের সাথে এই আরব দেশগুলো বিভিন্নভাবে, বিভিন্ন সময়, বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনায় দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি হবে। যেমন এখন ইয়েমেনের হুতিদের সাথে সৌদি আরবের দ্বন্দ্ব সংঘাত হয়ে রয়েছে, ইরাকের প্রতিরোধকারী সংগঠনগুলোর সাথে সৌদি আরবের দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, এরকম হবে। তখন এই দেশগুলো মিলে, সৌদি জোট মিলে বা মক্কা জোট মিলে তখন এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। তখন এদের বিরুদ্ধে আমেরিকা, ইসরায়েল যুদ্ধ করলে ইরানের যেমন খারাপ লাগতো বা কষ্ট লাগতো বা তার অনুভূতিতে লাগতো, এই মক্কা জোট যখন এদের বিরুদ্ধে যুদ্ধ করবে তখনও কিন্তু ইরানের খারাপ লাগবে বা ইরানের কিছু করতে হবে। ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে আবার বড় ধরনের সামরিক অভিযান শুরু করে ভাবেন যুদ্ধটা শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে, তাহলে তিনি ভুল ভাবছেন। পাল্টা হামলায় ইরান এই যুদ্ধটা মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপ পর্যন্ত নিয়ে যাওয়ার কৌশলগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ফাইন্যান্সিয়াল টাইমসের একটি চাঞ্চল্যকর প্রতিবেদন অনুযায়ী চলমান সংঘাত ছড়িয়ে পড়তে পারে দক্ষিণ পূর্ব ইউরোপের কিছু দেশেও। এতদিন পর্যন্ত ইরানের সম্ভাব্য হামলার নিশানা ছিল ইসরায়েল, পারস্য উপসাগরে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ওই অঞ্চলের তেল গ্যাস ক্ষেত্রগুলো। কিন্তু নতুন এক বিশ্লেষণে দেখা যাচ্ছে ইউরোপে থাকা সামরিক ঘাঁটিগুলোকেও এখন তেহরান তাদের লক্ষ্যবস্তু হিসাবে বিবেচনায় এনেছে। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া মার্কিন বিমান বাহিনীকে তাদের বেজমিয়ার বিমান ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে, যাতে আমেরিকার বিমানগুলো সেখানে জ্বালানি নিতে পারে। ইরান মনে করে যুদ্ধ বা সামরিক অভিযানে কোনো দেশ যদি শত্রুপক্ষকে বা স্থান দিয়ে সাহায্য করে তবে সেটিকে আর নিরপেক্ষ দেশ বলা যাবে না। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাদের প্রতিরক্ষা কৌশলে বড় ধরনের পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছে। সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকভি এবং প্রভাবশালী ধর্মীয় নেতা আব্দুল নবী মুসা ফারাদ এই বিষয়ে বক্তব্য রেখেছেন। নতুন নীতি অনুযায়ী ইরান আর শুধু নিজেদের সীমান্তে বা প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকবে না, শত্রুপক্ষ আক্রমণ করলে সরাসরি তাদের নিজেদের মাটিতে গিয়েও পাল্টা আঘাত হানার সক্ষমতা বাড়াচ্ছে তারা। ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়িয়ে 15,000 কিলোমিটার পর্যন্ত করার চেষ্টা চলছে বলে দাবি করেছেন মুসা ফারাদ। এই পাল্লা বৃদ্ধির পরিকল্পনা সফল হলে ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় সরাসরি আমেরিকার মূল ভূখণ্ড চলে আসবে। বর্তমানে ইরানের হাতে 3,000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মিসাইল সিটি খাতেও বিশাল ভূগর্ভস্থ ঘাঁটি রয়েছে। এই তথ্যটা অনেক পুরাতন। এই যুদ্ধের পরে 40 দিন এবং 18 দিনের যুদ্ধের পরে ইরান যে সময়গুলো পেয়েছে সেই সময় তারা আরো দ্বিগুণ করেছে তাদের ক্ষেপণাস্ত্র আবার ড্রোন উৎপাদনে। তাই এই 3,000 না, এটা এখন ডাবল হয়ে যেতে পারে। ইরানের শাহাব 3, সেজ্জিল এবং খোরামশার মতো ক্ষেপণাস্ত্রগুলো পাল্লা প্রায় 2,000 কিলোমিটার, যা মধ্যপ্রাচ্যের জন্য ইতিমধ্যে বড় হুমকি। এছাড়া তাদের আরো কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো পাল্লা 3 থেকে 5,000 কিলোমিটারের মধ্যে। বিশেষজ্ঞদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রযুক্তির নেপথ্যে উত্তর কোরিয়া ও চীনের কারিগরি সহায়তা রয়েছে। এমন খবরে বেরিয়েছে উত্তর কোরিয়ার ওয়াংশন 15 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের রকেট বুস্টার প্রযুক্তি ইরানের কাছে হাত বদল হয়ে থাকতে পারে। পশ্চিমা সামরিক কৌশলবিদদের জন্য বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে ইরানের হাইপারসনিক ও কঠিন জ্বালানি ভিত্তিক সলিড ফুয়েল প্রযুক্তি। বায়ুমণ্ডলে পূর্ণ প্রবেশের সময় 3000 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা সহ্য করতে সক্ষম বিশেষ কার্বন থার্মাল শিল্ড ব্যবহারের ফলে এসব ক্ষেপণাস্ত্র ধ্বংস না হয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
অ্যারো 3 বা থার্ডের মতো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো কয়েক মিনিটের মধ্যে উৎক্ষেপণ করা যায়, যা সামগ্রিক পরিস্থিতিকে অত্যন্ত বিস্ফোরক করে তুলেছে।